দাদিকে না বলে ভাত খাওয়াতে সংসার ভেঙেছে আমার মায়ের। বিনা অনুমতিতে ভাত খাওয়ার অপরাধে আমার মায়ের যখন ডিভোর্স হয়, তখন আমার বয়স 6 বছর। আর সেদিন আমি ঠিক করেছিলাম আমি কাকে বিয়ে করব। আমার মা ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার মায়ের গর্ভে তখন আমার ছোট বোন তনিমার শরীরটা ধীরে ধীরে বেড়ে উঠছিল। ডিসেম্বর মাস, কনকনে শীত। আমাদের বাড়িতে আমার 2 ফুপুকে দাওয়াত করা হয়েছে। বলে রাখা ভালো, আমার বাবা চাচারা 3 ভাই 2 বোন। ভাইদের মধ্যে আমার বাবা সবার ছোট। বড় 2 চাচা আলাদা খায়। আমার দাদা নেই, দাদি আমাদের সাথেই থাকে। সে সূত্রে মাস কয়েক পর ফুপুদের বাড়িতে আনা হয়। তা আবার এলাহি আয়োজন করতে হয় তাদের জন্য। আমার বড় 2 চাচা ফিরেও তাকায় না দাদি আর ফুপুদের দিকে। তারই সুবাদে আসলে যেন পূরণ করে আমাদের বাবার কাছ থেকে। এমন একদিন দাওয়াত করা হয় ডিসেম্বরের শেষের দিকে। জানুয়ারিতে আবার ফুপাতো ভাই বোনদের স্কুল খুলে ফেলবে, তাই এখনই দাওয়াত করার উত্তর সময় বলে মনে করেন দাদি। বইয়ের শরীর খারাপ থাক বা মন্দ, তাই বলে কি জি জামাই নাতি নাতনি শীতের পিঠা খাওয়ানো থেকে বঞ্চিত করবে নাকি তিনি? ফলস্বরূপ আমার 2 ফুপু 1 ফুপা আর তাদের 3 ছেলে মেয়েকে নিমন্ত্রণ করা হয় আমাদের বাড়ি। বড় ফুপা বিদেশে থাকে। আমার মায়ের শরীর অতটাও ভালো না তখন। উঁচু পেট, তার উপর কনকনে শীত, তবুও শরীরকে দিয়ে জোর করিয়ে সকল কাজ যেন করছেন তিনি। 3-4 কেজি গরুর মাংস, রাজহাঁসের মাংস, পোলাও, গরম ভাত, মাসকলাই ডাল রান্না করলেন দুপুরের জন্য। একা হাত, তার উপর ভারী শরীর। এত সব রান্না করতে 3:30 বেজে গেল। তারপর নিজের হাতে সকলকে বেড়ে খাওয়ানোর পালা। মায়ের কাজে আমার ফুপু আর দাদিকেও কোনো সাহায্য করেনি। ফুপুদের সাথে আমার দাদিও যেন মেহমান হয়ে উঠলেন সেদিন। মা বিকেল করে গোসলটা সেরে নিলেন। আমার মনে আছে, ভেজা কাপড় নাড়ছিল মা। তখনই দাদির ডাক পড়ে, কই গো বউ, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। পিঠাগি বানানো শুরু করলে নাকি নাতি বানাবে? কত সময় লাগবে খেয়াল আছে? দাদিটাকে কিছু সময়ের জন্য মায়ের হাতটা থেমে যায় কাপড় নাড়ার রশিতেই। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, এখনই বানাবো আম্মা। বলে ভেজা চুল গামছা দিয়ে পেঁচিয়ে পিঠা বানাতে চলে গেলেন রান্নাঘরে। আমার মাঝে দুপুরের খাবারটা খায়নি সে যেন কারো নজরেই পড়ল না। তেলের পিঠা, চিতল পিঠা, দুধ চিতল, ভাপা পিঠা, আরও কি কি রান্না করে রাত 8টায় উনুনের পাশ থেকে উঠল আমার মা। উঁচু পেট নিয়ে এতটা দীর্ঘ সময় বসে থাকাও যে ধৈর্যের, তা প্রমাণ করেছেন তিনি। তারপর হাত মুখ ধুয়ে সে 1 প্লেট ভাত সাথে গরুর মাংস নিয়ে খেতে বসেন। 2 লোকমা খাবার মুখে দিল মাত্র, তখনই দাদি এসে আহাজারি শুরু করে। হায় হায়, এ কি অলক্ষণে কাণ্ড! তৃতীয় লোকমাটা আর মুখে দেওয়া হয় না মায়ের। তার মধ্যে দাদির চিৎকারে সকলে এসে উপস্থিত হয় মায়ের ঘরে। কি হয়েছে মা, এমন চিল্লাচ্ছ কেন? ছোট ফুপুর প্রশ্নে দাদির আহাজারি বাড়ে। আমারে জিজ্ঞাস কি হয়েছে? দেখ দেখ, ওইদিকে তাকাইয়া। এই রাতের বেলায় ভাত খাইতেছে, তা আবার গরুর গোস্ত দিয়া। পেতনি ধরছে এরে। তা নয় তো এমন কাজ কেউ করে? ছোট ফুপু সমীরে মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নিলেন। ভাবি এখন ভাত খাও কেন? পথে মহিলাদের রাতে ভাত খেতে হয় না, তা কি জানো না নাকি? মা নতজানু হয়ে বলল, দুপুরেও খায়নি, আমার খিদা লাগছে। খিদা লাগছে অন্য খাবার খাও, ঘরে বিস্কুট মুড়ি আছে সেগুলো খাও। আমি বিস্কুট খেতে পারবো না, ভাতই খাবো আমি। বলে ফুপুর হাত থেকে ভাতের প্লেটটা নিতে গেলে তা ধাক্কায় দিয়ে ফেলে ফুপু। সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে পড়ে আমার মায়ের পাতের ভাত। বাবা তখনও বাড়ি আসেনি, কাজের অনেক চাপ, আর একটু পর ফিরবে। দাদির রাগান্বিত হয়ে এসে মায়ের চুল চেপে ধরে, ভাত খাবি? আয়, তোরে ভাত খাওয়াই। ছাড়ে না মা, লাগছে আমার। ফুপু এগিয়ে এসে দাদিকে ছাড়িয়ে নিয়ে যায় রুম থেকে। মা কিছুক্ষণ মেঝেতে পড়ে থাকা ভাতের দিকে তাকিয়ে থেকে আবারও ভাত নিয়ে খেয়ে শুয়ে পড়ে। হয়তো খিদাটা একটু বেশি ছিল মায়ের। তার ঘণ্টাখানেক পর বাবা বাড়ি ফিরে আসলে দেখতে পায় সমস্ত রুম জুড়ে ভাত আর তরকারির ঝোল পড়ে আছে। মায়ের পাশে দাঁড়িয়ে বাবা প্রশ্ন করেন, কি ব্যাপার রুমি, ঘরের এমন অবস্থা কেন? ভাত কে ফালাইছে? মা কোনো উত্তর দিল না, দেওয়ার সুযোগও পেল না। তার আগেই ছোট ফুপু এসে উপস্থিত মায়ের রুমে। ফুপু গলা ছেড়ে বলল, ভাই, মায়ের রুমে একবার আসো তো। অফিস থেকে এসে একদম বইয়ের আঁচলের নিচে না গিয়ে একটু খোঁজ নিতে তো পারো বাড়ির বাকি লোকেদের কি অবস্থা। বাবা কোনো শব্দ ছাড়া বেরিয়ে গেল দাদির রুমে। দাদির মুখে গাঢ় অমাবস্যা, চোখে পানি। মা, কাঁদছেন কেন আপনি? শরীর খারাপ নাকি?
বাবার প্রশ্ন। যার কপাল খারাপ তার আর শরীর খারাপে কি আসে যায়? কি হয়েছে এসব বলতেছেন কেন? আচ্ছা সামির, আমি কি তোর খারাপ চাই বাপ? কোনোদিন চাইছি তোর খারাপ? থমথমে গলায় প্রশ্ন ছুড়ল। বাবা তড়িঘড়ি করে জবাব দেয়, সে কি কথা মা, খারাপ কেন চাইবেন আপনি আমার? ব্যাস। দাদির কান্নার বেগ বাড়ছে। দেখ না বাবা, তোর বউকে বলেছিলাম রাতে ভাত না খাইতে, এই কারণে আমার মুখের উপর কতগুলো কথা শোনাইল। আমার কি না কয়, আমার স্বামীর টাকার আনার বাজার সে রাচ্ছে, আমি খাইতে না করার কে? তার পেটে খিদা সে ভাত খাইব, আমি কেন না করি? আরও কত কথা শোনাইয়া মুখের উপর ভাতের থালা ছুঁড়ে মারছে। বিনা, আমারে সেখান থেকে টেনে না আনলি তো আর তোর বউ আমারে মারতই আজ। বাড়িতে মায়ের জামাইয়ের সামনে তোর বউ আমার এমন অসম্মান করলো বলে আঁচলে মুখ ঢেকে কাঁদছেন দাদি। বাবা চুপ করে শুনে যাচ্ছে সব। কপালের বাঁ পাশের রগটা ফুলে গেছে ইতোমধ্যে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, যা দূরে থেকে স্পষ্ট দেখতে পেয়েছিলাম আমি। বড় ফুপু মিনা ফোড়ন কাটল। আহ মা, থামো তো এবার, কাজ করে বাড়ি আসছি, খাইতে দাও রে, এসব না শোনাইয়া। কেন রে আপা, থামতে কেন বলছো মারে? মারে বলতে দাও, নয়তো ঘরে গেলে তো তার আপন গৌ কান পড়াবে, বলে দাদির দিকে ইশারা করলো ছোট ফুপু। হ্যাঁ রে সামির, এত কিছুর পরে কিন্তু ক্ষান্ত হয় না তোর বউ। জানিস কি করছে? আমি এত কইরা না করলাম, রাতে ভাত খাইয়া না গোস্ত দিয়া, পেটের বাচ্চার ক্ষতি হইব, তবু সে আবার ভাত নিয়ে খাইল তো খাইলই। আমারে কিনা কয়, এগুলো তো সে মানতে পারবো না, তার পেটে খিদা সে খাইব। হ্যাঁ রে, তোর বউয়ের পেটে কি রাক্ষস ঢুকছে নাকি? এগুলো ভালো লক্ষণ না রে বাপ, ভূতে ধরছে তোর বউরে, সংসারটা শেষ করে ছাড়ব। বাবাকে চুপ থাকতে দেখে বিনা ফুপো মুখে ভিংজি কাটল। কি ভাই, চুপ করে আছো কেন? তুমি তো জানো যে পোয়াতে অবস্থায় রাতে ভাত খাইলে বাচ্চার ক্ষতি হয়, জানো না বলো? আমরা তো মানছি এই নিয়ম, তো তোমার বউ আজ নিয়ম কেন ভাঙলো? এবার যদি কিছু হয় আর আমার মায়ের এত অপমান করলো, তার কি বিচার করবা তুমি? নাকি বউয়ের আঁচল ধরে চুপ থাকবা, কিছু বলবা না বউরে? ফুপোর কথা শুনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ে বাবা। কিছু না বলেই এগিয়ে যেতে লাগে মায়ের ঘরের দিকে। বড় ফুপো পেছন ছুটতে নাই তার। স্বামীর বাদ দে, সারাদিন কাজ করছিস, আয় খা আগে। পেছন থেকে বড় ফুপোর হাত ধরে থামিয়ে দেয় ছোট ফুপো। কি আপা, তোরে তো দরদ কেন বুঝলাম না, মায়ের সাথে কি করলো দেখলে না? চুপ করে বসে থাকো এখানে। বাধ্য হয়ে বসে পড়লেন বড় ফুপো। আমি বাবার পেছন পেছন গেলাম, কিন্তু আমি ঘরে ঢোকার আগেই বাবা ঘরে ঢুকে সশব্দে ভেতর থেকে দরজা আটকে দিলেন। আমার কলিজা কেঁপে উঠছে। বাবাকে এত রাখতে এর আগে আমি দেখিনি। ভয় ধরেছিল মনে ভীষণ। কেন জানি মনে হচ্ছিল মায়ের সাথে খারাপ কিছু হতে চলছে। আজ মায়ের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আছে। বাবা রুমে যাওয়ার পর মা বাবার কথা শব্দ শুনতে পেরেছি কিছুটা। কথাগুলো অস্পষ্ট ছিল ঠিক, কী কথা হয়েছে তা জানতে পারিনি আমি। কথার মাঝখানে জোরে জোরে 3টা চড়ের মতো আওয়াজ পেয়েছি। তারপর থেকেই মায়ের কান্নার শব্দ। কিছুক্ষণ পর সেটা বন্ধ। তারপর শুনশান নীরবতা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাই খেলতে। ছোট মানুষ, কতক্ষণ আর এখানে দাঁড়িয়ে থাকবো? খেলতে খেলতে ফুপুর একটা কথা কানে এসে পৌঁছায় আমার। দেখলাম মা, ভাই কি বিচার করলো তার বউয়ের। আসার পর যে এত কথা শোনালে, সে তো পারত বউকে এনে তোমার কাছে একবার মাফ চাওয়াতে। বড় ফুপু ধমকে উঠলেন, বিনা, চুপ করবি? তোর জামাই বাড়িতে রেখে কি ঝামেলা করতে চাইছিস নাকি? তখন তো তুই ছোট হবি তার কাছে। ছোট ফুপু দমে গেলেন এবার। ওই রাতের মতো মায়ের ব্যাপারে কথা বলা সেখানেই বন্ধ হলো। আর কেউ মায়ের নাম তুলল না। কিছুক্ষণ পর খাবার টেবিলে ডাকা হলো বাবাকে। বাবা চুপচাপ এসে খাবারে বসে পড়লেন। দাদি সকলকে খাবার তুলে দিচ্ছে। দুপুরের খাওয়ার পর বাটিতে গরুর মাংস কম পরিমাণে ছিল। দাদি মাংসগুলো ছোট ফুপুর মেয়ে ঝুমুর আর বড় ফুপুর ছেলে নাদিম এবং নয়ন ভাইয়ের পাতে ঢেলে দিলেন। আমার পাতে দিলেন শুধু ডাল। ডাল দিতে দিতে বললেন, গরুর গোস্ত কম ছিল, তাদের দিয়ে দিছি। আর তুই তো হাঁসের গোস্ত খাস না, শক্ত বলে, নে ডালই খেয়ে নে, ওরা তো মেহমান। কথাটা বলে বাবা এবং ফুপাকে হাঁসের মাংস দিতে লাগলেন তিনি। বাবা মার প্লেটের দিকে একবার তাকিয়েও দেখল না, তিনি নিজের মতো করে খেয়ে যাচ্ছে। আমার রাগ হলো ভীষণ। না পাতে ডাল দিয়েছে, না তার জন্য না, বরং বাবার কাজে রাগ হয়েছে। একটু আগে বাবা মাকে মেরেছিল, মা কেঁদেছে, মনে পড়তেই
রাগটা তরতর করে বেড়ে গেল। আমি খাবার ছেড়ে উঠে আসলাম বিনা বাক্যে। যাওয়ার সময় শুনতে পেলাম ফুপু বলছে পুরো মায়ের স্বভাব পেয়েছে। তারপর সকলেই খাবারে মন দিল। আমি চুপচাপ শুয়ে ঘুমিয়ে গেলাম না খেয়েই। সকাল 8টা। চিল্লাচিল্লির শব্দেই ঘুম ভাঙল। ঘুমের আড়মোড়া ভেঙে চোখ মুখ কচলে বেরিয়ে এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ফুপু মায়ের সামনে আঙ্গুল উঁচু করে বলছে, কত বড় সাহস তোর, আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? হিংসায় পেট ভরা, আপাদ মস্তক সবট হিংসা। ভালো তো তোর বাপের বাড়ি থেকে কিছু আনস নাই, খাইলে আমার ভাইয়েরটাই খাইছি, তাতে তোর কি? ফকিন্নি কোথাকার। মা গরম চোখে তাকালো। আপনাদেরকে খাওয়ার খোটা আমি কখন দিলাম? আর আপনি আমায় এমন কেন বলতেছেন? আমার বাপের বাড়ি যেমনই হোক, আপনাদের মতো লোভী না। মায়ের কথায় তেল বেগুনে জ্বলে ওঠে ফুপো। কি বললি তুই? আমরা লোভী? ফকিন্নির মুখে আবার বড় বড় কথা। লোভী তো তুই, একবেলা ভাতের লোভ সামলাতে পারিস নাই, রাক্ষসী কোথাকার। সহ্য করতে পারিস না আমাদের। বেলা কয়টা বাজে? বাড়িতে আমার হাজবেন্ড আছে, বাচ্চারা আছে, তাদের কথা ভেবেও তো তোর রান্না করা উচিত ছিল। আর তুই কিনা হিংসার ঠেলায় শুয়ে আছিস। রান্না করলে কি তোর কামাইয়ের টাকার কিছু করতি নাকি? করলে আমার ভাইয়ের কামাইয়ের টাকাই করতি, তবুও কেন করলি না? বলে ন্যাকা কান্না জুড়ে দিল তিনি। দেখলে মা, তোমার ছেলের সামনে তার বউ কতগুলো কথা শোনালো। আমরা নাকি লোভী? আমরা কি রোজ রোজ এসে বসে থাকি এখানে খাওয়ার জন্য? আমরা কি রাক্ষস নাকি তার মতো? এক্ষুনি চলে যাব মা, আর কখনো আসবো না এখানে। ভাই কিছু বললে আজ তার বউ তারই সামনে এতগুলো কথা শোনাতে পারতো না আমাকে। ঝুমুরের বাপ, যাও ব্যাগ নিয়ে বের হও। ফুপুর কথায় ফুবা তাই করছে। ব্যাগ আনতে ভেতরে চলে গেলেন তিনি। দাদিও গড়া ছেড়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, চলে যা তোরা, আমি মরলেও আসিস না। দু একবেলা খেয়ে নাকি না আজ লোভী হয়ে গেলি তোরা। বেশি দিন বাঁচব না, এই রাক্ষসী আমায় গিলে খাবে দেখিস। দাদির কথার মাঝে ফুপা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে। চলো বলে দু কদম এগিয়ে যেতেই বাবা বিস্ফোরণ করলেন, দাঁড়ান, কোথাও যাবেন না আপনারা? হ্যাঁ ভাই, যাব না কি করব? তোমার বইয়ের কথা শুনবো নাকি? এখানে তার সাথে থাকা সম্ভব না। তোরা ঘরে যা, তোদের বাড়ি, তোরা কই যাবি? যেতে হলে অন্য কেউ যাবে, বলেই মামাকে কল করলেন বাবা। কথাটা শোনার পর ফুপুর চোখে হাসির ঝলক দেখতে পাই আমি। আমার বুকটা ধক করে ওঠে। হঠাৎ কেন জানি, ছোট ছিলাম তবুও বুঝতাম কিছুটা। মাকে হারানোর একরাশ ভয়ে সে জেঁকে বসল বুকে। কার দোষ, কার অপরাধ কিছু বুঝিনি সেদিন আমি। তবে বুঝেছিলাম যা হচ্ছে ভালো হচ্ছে না। কি হতে চলেছে মায়ের সাথে বুঝে উঠতে পারছিলাম না আমি। বিকেলে বড় মামা এসে হাজির হলেন আমাদের বাড়িতে। কাল রাতের পর থেকে মায়ের মুখে এখন অবধি দানা পানিও পড়েনি এক ফোঁটাও। সকালের পর বড় ফুপু রান্না করেছে, সকলে মিলে খেয়েছেও সে খাবার। এমনকি আমার বাবাও। বাবা আমাকে ডেকে খাবার দেওয়া হয়েছে, কিন্তু মাকে কেউ খাবার খাওয়ার কথা বলেনি, এমনকি বাবাও না। সকলের ভাবমূর্তি এমন যে তারা জানেই না বাড়িতে একজন গর্ভবতী মা আছে। অভিমানে হয়তো মাও আগ বাড়িয়ে খায়নি খাবার নিয়ে। বিকেলে মামা আসলে দাদির ঘরে নালিশের বৈঠক বসে। বৈঠকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় মাকে। তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোকের অভাব নেই। আমার ফুপু, দাদি, ফুপা সকলেই তার বিরুদ্ধে একে একে নালিশের আসর জমিয়ে বসেছে যেন। বাবা তেমন কোনো কথা বলছে না, খুবই আনমনা লাগছে তাকে। মনে হয় কিছু নিয়ে খুবই আপসেট। অনেকটা সময় ধরে মায়ের নামে বদনাম করে শেষ করে থামলেন তারা। মামা দীর্ঘশ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে বললেন, তোমার কিছু অভিযোগ আছে? বাবা ফ্যালফ্যাল করে একবার তাকাতে চাইল মায়ের মুখের দিকে। পরক্ষণেই কি মনে করে মাটির দিকে তাকিয়ে বলল, না, ওরে নিয়ে যান। আমার মা বোনদের দেখতে না পারলে, তাদের সাথে মিশতে না পারলে আমি তাকে রাখতে পারবো না। আমার কাছে আমার মা আগে, আমি তো আমার মা বোন ফেলে দিতে পারবো না। কথাটা বলার পর মা চোখ তুলে তাকায় বাবার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়। হয়তো এত বছরের সংসার শেষে নিজ স্বামীর মুখে এমন কথা আশা করেনি তিনি। মামা দাদির উদ্দেশ্যে বলে, আপনাদের সবার কি এটাই কথা? এজন্য ডেকেছেন আমায়? দাদি কিছু বলার আগে ফুপু বলে উঠল, যার বউ সে সিদ্ধান্ত জানাইছে, এখানে আমাদের কি বলার আছে? আর ভাই তো না বুঝে এমন সিদ্ধান্ত নেয়নি। যে মেয়ে আমাদের সবার সামনে এমন করতে পারে, সে তো আমরা চলে গেলে একা বাড়িতে আমার আম্মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে ঘুমের মাঝে।
মরে গেছে, এমন যে করবে না তার কি গ্যারান্টি? এসব কি বলতেছেন আপনি? আমার বোন সম্পর্কে যা খুশি বলে যাচ্ছেন। বিয়ের এত বছর হলো, এতদিন তো কোনো বদনাম শুনি নাই। তাহলে এখন হঠাৎ বলছেন আপনার মাকে খুন করবে? মাথা ঠিক আছে আপনাদের? মামার প্রশ্নে থতমত খেয়ে যায় ফুপু। পরক্ষণেই জবাব দেয়, মানুষ বদলায়। দেখেন গিয়ে, আপনার বোন কার সাথে বা কার সাথে মিলে এমন করতেছে। যথেষ্ট বলে ফেলেছেন আপনারা। আপনাদের সাহস কি করে হয় আমার বোনের চরিত্র নিয়ে কথা বলার? আমার মা বাপ মরা বোন, তাই বলে কি যা খুশি বলে যাবেন? আমরা কিছুই বলবো না? আমার বোনদের নিয়ে তো সমস্যা, তো নিয়ে যাইতেছি আমি তারে। আপনাদের হাতে পায়ে ধরে বোন রে এবাড়ির ভাত খামো, সে কথা ভাইবেন না। খাওয়াতে না পারলে বিষ খাওয়ায় মায়েরা ফেলমো। তবুও এমন জায়গায় বোন রে রাইখা যাব না। টাকা পয়সায় আপনাদের থেকে কম থাকতে পারে আমাদের, তবে সম্মান আছে, চরিত্র আছে। রুমি, যা রেডি হয়ে নে। আর একটা কথা, আমি না হয় আমার বোন নিয়ে যাব, কিন্তু সামির, আপনাদের বাড়ির ছেলে তাকে কি নিব না আমি? দাদি মুখ ভেঙচি কেটে বলল, আমগোর বাড়ির পোলা আমগোর বাড়ির থাকবো, তারে কোন হানি নিতে দিব না। এখন তারে নিয়া 2 দিন পর অন্য মানুষ কামাই খাইব তার, সে কাজ হইতে দিব না। আমি তো বললাম আমি শুধু আমার বোন নেব। মা রেডি হওয়ার জন্য কয়েক কদম পা এগিয়েছিল। মামা আর দাদির কথা শুনে ছুটে আসলো মামার কাছে। ভাইজান, আমি সামিরে রেখে যাব না, আমাকে তার সাথে নিয়ে নেন। সাপের বাচ্চা সাপই হয়, দোতকলা দিলেই সে আপন হবে না। সময় বুঝে ঠিক সবল মারবে, সেই সুযোগ তো আর দিতে পারি না আমি। তৈরি হয়ে নিতে বলছি, তাড়াতাড়ি কর। আমি নিতে পারবো না এই বাচ্চা। মা আর আরও কিছু বলতে গেলে মামা থামিয়ে দিয়ে বলে, কি বলল শুনিস নাই? এখনই বলল, আমরা তাদের ছেলের কামাই খাওয়ার লোভ করি, সাথে করে নিয়ে গেলে 2 দিন পর তো মামলা করবে। কথা না বাড়িয়ে কাজ কর। মায়ের মুখটা চুপসে গেল। সারাদিন না খেয়ে মুখটা শুকিয়ে আছে এমনিতেই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মা আমার দিকে কেমন করে যেন তাকালো, যেন বহু বছর দেখে না আমাকে। তারপর চলে গেল নিজের ঘরে। আমিও মায়ের পিছন পিছন গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছি। মা তার কয়েকটা কাপড় চোপড় ব্যাগে ঢুকিয়ে নিল। ব্যাগের চেনটা লাগিয়েও আবার কি মনে করে আমার একটা নতুন শার্ট আর প্যান্ট মায়ের ব্যাগে নিয়েছে। আমি দাঁড়িয়ে থেকে দেখছি সবটা। সব গুছিয়ে মা বের হওয়ার আগে ডাকলেন, সামির। মায়ের মুখে ডাক, মুহূর্তেই মনে হলো সব ঠিক হয়ে গেছে। মনের সকল ব্যথা নিরাময় হলো যেন। আমি ধীর পায়ে মায়ের কাছে এগিয়ে যেতেই মা খপ করে আমার হাত ধরে কাছে টেনে নিলেন আমায়। জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিলেন একেবারে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে বুকের ধন। মা কাছে আমায় জড়িয়ে ধরে আমার বুকের ভেতর লাফাচ্ছে, কিন্তু চোখে পানি আসেনি। ছোট থেকে শুনে আসছি ছেলেদের নাকি জোরে কাঁদতে নেই। এই সমাজ হয়তো কান্নাটাকে শুধু মেয়েদের ব্যক্তিগত সৃষ্টি বলে মনে করেন, যে সৃষ্টি ছেলেদের জন্য না। বাইরে থেকে মামার ডাক পড়ে, রুমি, তাড়াতাড়ি কর। মা কোনো মতে চোখের পানি মুছে বেরিয়ে যায়। আমি সেখানে দরজা ধরে দাঁড়িয়ে আছি। সবশেষে মাকে নিয়ে গেলেন মামা। রাতের শেষ খাওয়াই ছিল আমার মায়ের এ বাড়িতে করা শেষ আহার। মা চলে গেলে সমস্ত বাড়ি যেন মুহূর্তেই জনমানবহীন মনে হতে লাগলো। আশ্চর্য, সকলেই আছে, শুধু একজন নেই। তবু এত খালিখানি কেন লাগছে? তবে কি এটাই মায়ের জন্য সন্তানের টান? আমার চোখের কোণে জল চিকচিক করছিল। কোথা থেকে যেন ঝুমুর এসে একটা 2 টাকা দামের চকলেট এগিয়ে দিয়ে বলল, কেঁদো না, বড় হয়ে তোমায় আমি বিয়ে করব। বলেই চলে গেল চকলেটটা হাতে ধরিয়ে দিয়ে। ঝুমুরের কথাটা বারবার কানে বাজছে আমার। খানিকক্ষণ পর ঘোর কাটল ছোট্ট ফুপুর অট্টহাসির শব্দে, যে হাসি বিষের মতো লাগছিল আমার কাছে। ছোট 6 বছরের আমিটার ভেতর জন্ম নিতে শুরু করে অগ্নিশিখায় তৈরি এক দানব, যা পারলে এই মুহূর্তে তছনছ করে দিত সব। কিন্তু সে দানবটা এতটাই ক্ষুদ্র যে সে তার ক্ষমতার নেই। তার জন্য তালে বড় হতে হবে, অনেক বড়। কান্না ভুলে হেসে ফেললাম হঠাৎ। ঝুমুরের কথা মনে করে আরও একবার হাসলাম। মনে মনে বললাম, করব তোকে বিয়ে আমি। পড়ার টেবিলে মুখ গজিয়ে আছি। কেন জানি বারংবার মনে হচ্ছে বাবা তো এমন না, বাবার এমন রূপ তো আগে দেখিনি। বাবাকে নিশ্চিত এমন করতে বাধ্য করেছে কেউ, নয়তো আমার বাবা এমন করতে পারে না মায়ের সাথে।
না, আর বসে থাকবো না। এক্ষুনি বাবাকে জিজ্ঞেস করব কেন করেছি এমন। যে ভাবো না সেই কাজ। উঠে বাবার কাছে যেতেই ঘরের বাইরে থেকে এমন কিছু শুনলাম, যার পর পুরো শরীর হিমশীতল হয়ে যাচ্ছে আমার। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যেন। তোমার রাস্তার কাঁটা সরিয়ে দিয়েছি ভাই। যা চেয়েছিলে তা হাসিল হয়েছে তো এবার। ভাবিকে তো বাপের বাড়ি পাঠিয়ে দিলাম প্ল্যান করে। হয়েছে এবার, আমার কাজ শেষ। আমি চিন্তায় ছিলাম কিভাবে কি করব। যাক, তোরা এদিকটা সামনে নিলি। কিন্তু রুমি তো প্রেগনেন্ট, এখন তো ডিভোর্স হবে না। 7 মাস চলছে তার। আর কম করে 3-4 মাস অপেক্ষা করতে হবে। বাবার গলায় আফসোসের সুর, যেন এক্ষুনি মাকে ডিভোর্স দিতে পারলে বেঁচে যায়। হ্যাঁ, তা তো করতে হবে। কি আর করার। ফুপুর চোখ এসে পড়ল আমার দিকে। আরে সামির, কি করছিস? আয় এদিকে। আমায় ডাকলেন তিনি। আমি কিছু না বলেই চলে আসলাম। কান্না পাচ্ছি এখন। বাবাকে ফেরেশতানায় জানতাম, আর সেই বাবা কিনা আজ মাকে বাড়ি থেকে বের করার জন্য এত ফোন দিয়ে আটলো। তার মানে এসব খাওয়ার জন্য ঝামেলা করেনি, সবকিছু সাজানো প্ল্যান। এটা একটা উসিলা ধরে বাড়ি থেকে বের করলো মাত্র। বাড়ি থেকে বের করার পেছনে বড় কোনো কারণ লুকিয়ে আছে, আর সে কারণ বাবা জানে। আজ জানাইতে বছর পর নিজের বাবাকে চিনতে পারছি না। কোনটা আমার বাবার আসল রূপ, এখন নাকি আগেরটা? প্রশ্নটা গোলক ধাঁধার মতো ঘুরছে মাথায়, ভন ভন করে। স্বামীর সাথে ননদ রুমিকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন হাসনা বেগম। আরে রুমি, কেমন আছো? ভালোই হয়েছে এসেছো। কদিন পর তো আসতেই হতো। স্বামীর বাবা কোথায়, তাকে দেখছি না যে। ভাবির মুখে স্বামীর কথা শুনে মুখটা মলিন হয়ে এলো রুমির। কে জবাব দিবে সেই ভাবনায় মশগুল সে। তখনই পাশ থেকে ভাই বলে, স্বামীরকে আনি নাই। ও মা, কেন? লিহাব সাহেব বোনের মুখের দিকে তাকিয়ে বলল, রুমি মাত্র এসেছে, পরে কথা বলো। এখন রুমিকে বিশ্রাম নিতে দাও। চলো তুমি আমার সাথে। বলে জোরপূর্বক স্ত্রীকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন তিনি। রুমি তখনও সেখানে দাঁড়িয়ে। তাকে আসতে দেখে কত খুশি হয়েছে ভাবি। কিন্তু ভাবি যখন জানবে তাকে ওই বাড়ি থেকে একেবারে নিয়ে আসা হয়েছে, তখন কি এই খুশিটা থাকবে ভাবির মুখে? পরের দিন ফুপুরা চলে গেলে বাড়ি একদম নীরব হয়ে পড়ে। বাড়িতে আমরা 3জন মানুষ, আমি, বাবা আর দাদি। বাবা সারাদিন অফিস থাকে, দাদি গ্যাসের চুলায় রান্না করে এসে শুয়ে থাকে। আমি একলা হয়ে পড়ি। আমার সময় কাটতে থাকে মহল্লার ছেলেদের সাথে খেলা করে। প্রতিবারই খেলা শেষে বাড়ির ভিতরে মনের ভুলে মাকে ডেকে উঠি। কোনো সাড়া না পেয়ে দ্বিতীয়বার ডাকতে গেলেই মনে পড়ে মা আর নেই এই বাড়িতে। আগে বাড়িতে মা পড়াতো, এখন পড়ানোর জন্য ম্যাডাম রেখে দিয়েছি বাবা। লিভা ম্যাডাম খুবই সুন্দর করে কথা বলেন, মিষ্টি করে। প্রথম প্রথম পড়তে চাইতাম না আমি। তারপর তিনি তো আমায় কাছে টেনে মায়ের মতো করে কি সুন্দর করে বোঝালেন আমায় যে বড় হতে হবে, ভালো করে লেখাপড়া না করলে বড় হয়ে ডাক্তার হওয়া যাবে না। আমি তো ম্যাডামের মুখের ওপর বলে দিলাম আমি পুলিশ অফিসার হতে চাই, ডাক্তার না। ম্যাডাম মুচকি এসে আমায় কোলে বসিয়ে বলল, পুলিশ হতে হলে তো লেখাপড়া জানতে হবে, নয়তো দেশ রক্ষা করবে কিভাবে? আমিও ভাবলাম সত্যি তো, লেখাপড়া না করলে তো পুলিশ হতে পারবো না, অপরাধীদের শাস্তি দিতে পারবো না। আমাকে তো শাস্তি দিতে হবে বড় হয়ে। আমি পড়তে রাজি হয়ে গেলাম। পড়ব আমি, ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করব। শুনে লিভা ম্যাডাম স্বস্তির নিঃশ্বাস নিল। কাকে যেন কল করে সাথে সাথে জানালো আমি সাকসেস, সে রাজি হয়েছে বলে আবার কলটা কেটেও দিয়েছে। আমার ছোট মস্তিষ্ক তখন এত কিছুর মারপ্যাঁচ বুঝিনি। যখন বড় হলাম তখন পরিষ্কার হতে লাগলো সকলের বলা এক একটা শব্দ, এক একটা ধ্বনির মানে। সপ্তাহখানেকের ভিতর লিভা ম্যাডামের সাথে আমার পরিবারে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠল। আমায় 1 ঘন্টা পড়ালেও পড়ানোর আগে পরে মিলিয়ে যায় প্রায় 2-2.5 ঘন্টা আমাদের বাড়িতে থাকতেন তিনি। দাদি শুধু রান্না করে নিজের খাবার নিয়ে টেবিলে আমার জন্য খাবার দিয়ে বলতো খেয়ে নিতে। ছোট থেকে খাবার খেতে সময় লাগে আমার, আর নিজ হাতে একা একা খেতে একদম ভালো লাগতো না। যার ফলস্বরূপ দরুন ম্যাডামে সেই খাইয়ে দিত আমায় প্রায় সময়। নিজের হাতে না খাওয়ালেও আমার পাশে বসে গল্প করত, আমি খেয়ে নিতাম। ম্যাডাম এতটাই আদর করত, যার ফলে মায়ের অভাব একটু হলেও মোচন হয়েছিল আমার। মায়ের জন্য খারাপ লাগা কমে যেত যতক্ষণ ম্যাডাম কাছে থাকতো। শুধু আমায় ভালোবাসতো, সব বোঝাতো এমন নয়। দাদির সাথেও খুব ভালো ব্যবহার করত। দাদির অসুখ হয়েছিল, চোখে কম দেখেন, কখন কোন ওষুধগুলো খাবেন বুঝতেন না।
ম্যাডাম একদিন আমায় পড়ানো শেষে দাদির ওষুধগুলো আলাদা আলাদা করে ভাগ করে বুঝিয়ে দিলেন কখন কোন ওষুধ খাবে। দাদি তো সে কি খুশি, আনন্দে ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দেওয়া করে দিল। এভাবেই কাটতে লাগে আমার দিন। ছোট ফুপুর বাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে নয়, 2 গ্রাম পরের। সেজন্য প্রতি বৃহস্পতিবার বিকেল হলে এসে পড়তেন তিনি। দেখতে দেখতে 3 মাস কেটে গেল ঠিক এভাবেই। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে। নাদিম ভাইকে নাকি আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে একেবারে। ব্যাপারটা আমার জন্য খুশির নাকি বেদনার হবে তখনও বুঝতে পারছিলাম না আমি। নাদিম ভাইয়া আমার থেকে কয়েক বছরের বড়, তার সাথে মিশতে পারবো তো আমি? নয়ন হলো ভালো হতো, দুজন সমবয়সী ছিলাম। মনের ভিতর সংকোচ হচ্ছে, ভয় জন্ম নিচ্ছে রীতিমতো। কি হবে সেই ভেবে। তুমি আমায় এমন করে ঘরে নিয়ে আসলি কেন? আর স্বামীরকে কেন সাথে নিয়ে আসুনি? কিছুটা সংকোচ নিয়ে জবাব দিলেন, রুমিকে একেবারে নিয়ে এসেছি আমি, তাই স্বামীরকে সাথে নেইনি। লিহাব সাহেবের কথার সুর নিচু। কথাটা শুনে হাসনা বেগমের চোখ জোড়া থেমে গেল। এক মুহূর্তের জন্য তিনি বুঝতে পারলেন না কি বলছে স্বামী। ফের প্রশ্ন করল, কি বললে? রুমিকে একেবারে নিয়ে আসছো মানে? হ্যাঁ, তার শ্বশুর বাড়ি থেকে এজন্য ডেকে পাঠিয়েছেন আমায়। তারা রুমিকে রাখতে চায় না সংসারে। দেখো, সংসারে ঝামেলা হয়, তাই বলে এভাবে নিয়ে আসা কোনো সমাধান নাকি? হাসনা খুব করে বোঝানোর চেষ্টা করছে, বুঝল লিহাবো। হাসনা বেগমের হাতটা টেনে নিজের মুঠোয় এনে বলল, দেখো হাসু, আমার বাবা ছিল গ্রামের মাতব্বর। বাবা মারা যাওয়ার পর আমি এমন 2-4টে নালিশি যায় লোকে ডাকলে মানুষের মুখ দেখে বলতে পারি তার মনের খবর। তুমি যখন ভাত রান্না করো তখন যেমন একটা ভাতে টিপ দিলে বুঝতে পারো সকল ভাত ঠিকমতো ফুটেছে কিনা, আমিও বুঝতে পারি যে কে কি বলতে চায়, কি বলে কি বোঝাতে চায়। সামান্য খাবারের উছিলা দিয়ে ঝামেলা করেছে রুমির শাশুড়ি ননদ, কিন্তু ব্যাপারটা এখানেই থেমে নেই। তারা রুমিকে রাখবে না, তাই কোনো না কোনো কারণ বের করেছে মাত্র। এখন রুমিকে ওই বাড়িতে আমি জোর করে রেখে আসতে পারতাম, কিন্তু তারা যেন কোনো মূল্যেই তাকে বের করত, নয়তো বড় কোনো ক্ষতি করে ফেলত। আর আমি চাই না বিচার বৈঠক করে বোনকে সে বাড়িতে রেখে আসতে, তাই নিয়ে আসলাম সাথে করে। এখন দেখা যায় কি হয়। হাসনা চুপ করে রইল। যাও, 1 কাপ চা করে আনো, আর রুমিকে খাবার দাও, মনে হয় না সারাদিন খেয়েছে। হাসনা চলে গেল। রুমির জন্য খাবার নিতে নিতে একটা বুদ্ধি আসলো মাথায়। মনে মনে মুচকি হাসলো, এটাই পথ, যা করার আমাকেই করতে হবে। চেষ্টা করে দেখি, কিন্তু যাই করি সাবধানে করতে হবে। উনি যেন আগে কিছু টের না পায়, বুঝে গেলে কখনোই আমায় করতে দিবে না এই কাজ। বড় ফুপু সামির ভাইকে দিয়ে গেছেন আমাদের বাড়িতে। ফুপা নাকি বিদেশে কি ঝামেলায় পড়েছে, টাকা পয়সা পাঠাতে পারবেন না তেমন। 2 ছেলে নিয়ে ফুপু সংসার চালানো দায় হয়ে পড়বে, তাই এখানে একটা স্কুলে ভর্তি করেছি তাকে। সামির ভাইয়ের বয়স 10 বছর। আমি যে স্কুলে পড়তাম সেখানে ক্লাস 5-এ ভর্তি করেছি তাকে। সে সূত্রে দুজন একই সাথে স্কুলে আসা যাওয়া করা হয় এখন। আগে আমার রিক্সা ভাড়ার টাকা, টিফিন খরচ আমার হাতে দেওয়া হতো। এখন সামির ভাইয়ার সাথে যায়, সে বড় আমার, তাই দায়িত্বটা তার উপর দেওয়া হলো। আমার রোজকার টিফিন খরচ এবং রিক্সা ভাড়ার টাকা এখন তার হাতে দেয়। বাড়ি থেকে রিক্সা করে স্কুলে যেতে আসতে 20 টাকা করে 40 টাকা লাগে। বাবা প্রতিদিন সামি ভাইয়ের হাতে 100 টাকার একটা কচকচে নোট ধরিয়ে দেয় আমারই চোখের সামনে। কিন্তু আমার টিফিন খাওয়ার জন্য কখনো 10 টাকার ঝালমুড়ি ধরিয়ে দেয়, কখনো আবার দেয় না, বাড়ি নিয়ে আসে। এসব কিছু প্রথম প্রথম না বুঝলেও কদিন গেলে বুঝি আমি। একদিন স্কুল ছুটির পর আমি ভাইয়াকে বললাম, আইসক্রিম খাবো। নাদিম ভাইয়া আর চোখে তাকালেন আমার দিকে। কি খাবি? কোন আইসক্রিম? কিছুটা ভয়ে ভয়ে বললাম আমি। কোন আইসক্রিমের দাম কত জানিস? 50 টাকা দিয়ে তোকে আইসক্রিম খাওয়ালে বাড়ি যাবে কি ঘোড়ার গাড়ি করে? চুপচাপ বাড়ি চল। কথাটা একটু জোরেই বললে নাদিম ভাই। আমি মুখের ওপর বলে দিলাম, বাবা তো রোজ 100 টাকা করে দেয় তোমায়, আর গত 2 দিন তো তুমি আমায় একটা মজাও কিনে দাওনি, তাহলে এখন আইসক্রিম দিচ্ছ না কেন? আমার কথায় গরম চোখে তাকালো ভাইয়া, যা দেখার পর আমি আর কথা বলার সাহস পাইনি। চুপচাপ বাড়ি চলে গেলাম সেদিনের মতো। রাতেও আমাকে নাদিম ভাইয়াকে এক ঘরে ঘুমাতে হতো। বেশি নড়াচড়া করলে ধমকে উঠত সে, বলতো বেশি নড়লে মাটিতে ফেলে দেবে।
দিন দিন তার ব্যবহারে আমার ভিতরে কেমন ভয় বাড়তে লাগলো। নাদিম ভাই মানেই আমার কাছে আতঙ্ক। এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেন আমার বাড়িতে আমি তার গোলাম। দাদিকেও দেখলাম মাছের বড় টুকরাটা আমার পাতে না দিয়ে নাইম ভাইয়ের পাতে দিত। সবকিছু তো নাদিম ভাই কি চায়, কি পছন্দ করে, সেদিকেই গুরুত্ব দেন। আমার এসব মুখ বুজে সহ্য করা ছাড়া উপায় ছিল না। পরদিন আমার স্কুল ছুটির পর চুপচাপ হাঁটছিলাম। হঠাৎ নাদিম ভাই কড়া গলায় বলল, দাঁড়া। আমাকে রাস্তায় দাঁড় করে রেখে কোথায় যেন গেল। ফিরে আসলো মিনিট দুয়েক পর। তাকে দেখে আমি অবাক। সত্যি এমনটা আশা করিনি। নাদিম ভাইয়ের হাতে আইসক্রিম নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। ভাইয়ার হাতে আইসক্রিম দেখে আনন্দে চোখ চিকচিক করে উঠল আমার। ভাইয়া আমার জন্য আইসক্রিম নিয়ে আসতেছে নিশ্চয়ই। পরক্ষণে দেখলাম হাতে কেবলমাত্র একটা আইসক্রিম। মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। আমাকে দেবে না হয়তো, তার জন্য নিয়ে এসেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার ভাবনার ছেদ পড়ল ভাইয়ার ডাকে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নে ধর। আমার চক্ষু ছানা ভরা। ভাইয়া আইসক্রিমটা আমার দিকে এগিয়ে দিচ্ছে। আমি আবেগে আপ্লুত হয়ে ভাষা হারালাম। আমতা আমতা করে বললাম, আমার জন্য? তা নয়তো কি পাড়ার ছেলেদের জন্য এনেছি? নে ধরে, আমাকে উদ্ধার করে এবার, না হলে গলে যাবে। আমি আইসক্রিমটা নিয়ে খেতে লাগলাম। মনে মনে ভাইয়াকে হাজারবার ধন্যবাদ দিতে দিতে বাড়ি গেলাম। এর মাঝে নাদিম ভাই সাফ সাফ জানিয়ে দিয়েছে আগামী এক সপ্তাহ যেন আর কোনো খাবারের কথা মুখে না আনি। আমি কেবল মাথা নেড়ে সম্মতি দিয়েছি। পরদিন শুক্রবার। এ সপ্তাহে ছোট ফুপু আসেনি আমাদের বাড়ি। সকালে দাদি নাদিম ভাইকে ডেকে জিজ্ঞেস করছে কি খাবে, কি রান্না করবেন। আমার মনে রাগ আর দুঃখ দুটাই হলো। এ কেমন অবিচার! নাদিম ভাই আমার বড়, সে তো এ বাড়িতেই থাকে। এমন তো নয় সে মেহমান। তাই তাকে জিজ্ঞেস করছে কি খাবে, কি পছন্দ তার। আমি ছোট হিসেবে তো আমাকে জিজ্ঞেস করার কথা, কিন্তু দাদি করছে উল্টোটা। নাদিম ভাই সোজাসাপটা উত্তর দিয়ে দিলেন, চিংড়ি মাছ রান্না করো। কষ্টের মাঝেও আমার মনে একটু সুখ হলো, কারণ চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। এমন করেই আমার দিন কাটতে লাগলো। আমার জীবনে খুব অল্প মানুষ এখন। দাদি, নাদিম ভাই আর লিভা ম্যাডাম। বাবার সাথে কথা হয় না তেমন। হাসনা বেগম নিজের স্বামীর থেকে লুকিয়ে কল করেছে সিয়ামকে। জনাব লিহাব কাজে বাড়ির বাইরে আছে। রুমি গোসল করছে। এই সুযোগে হাসনা ফোনটা নিয়ে নিজের ঘরের বারান্দায় এসে দাঁড়িয়ে কল করতে লাগলো, খুব সাবধানে যেন কেউ না দেখে। দুইবার রিং হতে সিয়াম কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? হাসনা ইতস্ত বোধ করলো। তাকে চিনতে পারছে না। নাম্বার কি সেভ করা না? আমি সামিরের মামি। কেমন আছেন জামাই? সিয়ামের ভ্রুযুগল কুঁচকে গেল। নাম্বারটা সেভ করা ছিল না। আগে যদি জানতো ওই বাড়ির কেউ, তাহলে কল রিসিভ করতো না সে। এদিকে কোনো উত্তর না পেয়ে হাসনা বেগম দ্বিতীয়বার বললেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? সিয়াম বিরক্তি কপাল কুঁচকে বলল, জি। কি জন্য কল করেছেন বলুন। হাসনা কিছুটা অপমান বোধ করল। পরক্ষণে ভাবল ননদের সাথে ঝামেলা, তাই এভাবে কথা বলতেছে। এসব ধরলে পারা যাবে না এখন। এমনি দিলাম। আপনি তো খোঁজ নেন না, তাই আমিই দিলাম। খোঁজ নেওয়ার মতো সম্পর্ক আপনাদের সাথে নেই এখন। তাই নেই না। দেখেন, সংসার করতে গেলে কত ঝামেলাই হয়। এত সব ধরে বসে থাকলে কি হবে? আমি বলি কি, আপনি আসুন, কথা বলেন রুমি আপার সাথে। আমরা তো আছি। তারপর না হয় আপাকে বলে আপনার কাছে ক্ষমা চাওয়াবো। তারপরে এভাবে রাগ পুষে সংসারটা ভাঙবেন না। আপনাদের একটা ছোট ছেলে আছে, আর একটা সন্তান। রুমি আবার গর্বে তাদের কথা চিন্তা করে হলেও বাকি কথা বলার আগে সিয়াম থামিয়ে দেয়। যা বলেছেন যথেষ্ট বলেছেন ভাবি। একথা আর মুখেও আনবেন না। আমার ছেলে আমার কাছে ভালো আছে। আর আপনার ননদের পেটের বাচ্চার কি করবে না করবে সে ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। ওর মতো মেয়ের সাথে সংসার করা সম্ভব না। সুতরাং আমাকে সাত পাঁচ বুঝিয়ে বলতে আসবেন না। বলেই টুনটুন শব্দে কল কেটে দিল। হাসনা থ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তাহলে কি স্বামীর কথা শোনা দরকার ছিল তার? শুনলে হয়তো এমন অপমানিত হতে হতো না এখন। একদিন বিকেলে দুহাত ভরে মিষ্টি নিয়ে মামা উপস্থিত হলো। বাবা, ছোট ফুপু বাড়িতে সেদিন। মামাকে দেখে সকলের মুখে ঘোর অমাবস্যা নেমেছে। ফুপু মুখ বাঁকিয়ে বলল, হঠাৎ এমন মিষ্টি নিয়ে কোথা থেকে উদয় হলেন? কথাটা যে অপমান করতে বলেছে তা বেশ বুঝলেন মামা।
তবুও সবটা হেসে হজম করে বললেন, রুমির মেয়ে হয়েছে। সিয়ামের ফোনে কল করেছিলাম, বারবার বন্ধ দেখায়, তাই মিষ্টি নিয়ে খুশির খবরটা দিতে চলে আসলাম। বাবা ভ্রুকুচকে বলল, আমি জানতাম আপনারা কল করে বিরক্ত করবেন, তাই সিমটা পাল্টে ফেলেছিলাম। আর মেয়ে হয়েছে নাকি ছেলে হয়েছে সেসব তথ্য আমরা চাই না। আমি ভাবিকে সে প্রথম দিন কল করার পরে বলেছি এসব বাচ্চার খবর আমাকে না জানাতে। গর্ভের বাচ্চার কোনো চিন্তা আমরা করি না, করব না। আগে তো বলেই দিয়েছি ওর সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো সম্পর্ক রাখবো না। তাহলে কেন আসলেন? আপনি মিষ্টি নিয়ে চলে যান, আর খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব আমরা। মামা কিছু বলল না। সামিরকে নিয়ে যেতে চাই আমি। রুমির শরীর তেমন ভালো না। আমার ছেলের সুখে অর্ধেক হয়ে গেছে। বারবার সামিরের কথা বলতেছে। আপনারা অনুমতি দিলে তাকে দুদিনের জন্য নিয়ে যেতাম আমি। মামার কথা শুনে ঝাপটে ধরলাম মামাকে। আমি যাব মামা, আমায় নিয়ে চলো। কিন্তু আমার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে ফুপু বলে উঠলেন, একদম না। ওই মহিলার সাথে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। আমি এবং মামা দুজনেই এবার চাতক পাখি নিয়ে তাকিয়ে রইলাম বাবার দিকে। একমাত্র সেই পারবে ফুপুর কথার ওপর দিয়ে আমায় নিয়ে যাওয়ার অনুমতি দিতে, আমাকে মায়ের সাথে একটু দেখা করার সুযোগ করে দিতে। বাবা এক কথা না করে দিলেন, কোথাও যাবে না সামির। তবুও মামা আবারও বোঝালেন, রুমি দেখতে চাচ্ছে ওরে। তাছাড়াও ছোট মানুষ, বোন হয়েছে, একবার দেখবে না নিজের বোনকে? আমি ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, যায় না বাবা, মায়ের কথা খুব মনে পড়ে। অমনি বাবা দিল এক ধমক, চুপ, বেশি বোঝো নাকি? কোথাও যাবে না, শুনতে পাওনি? দাদি আমাকে ঘরে নিয়ে গেল। আমায় বুঝাচ্ছে মা ভালো না, অন্য কারোর সাথে লাইন আছে তার। আরও কত কথা। দাদির কাছ থেকে ছুটে নিজের জন্য বরাদ্দ রুমে এসে সজোরে কাঁদছি আমি। মা চলে যাওয়ার পর বহুবার কেঁদেছি, তবে এমন শব্দ করে আজই প্রথম কাঁদছি। রক্তের টান পড়েছে বোধহয় আমার শরীরে। একবারও তো দেখতে না পারা বোনটার প্রতি মনের দুর্বলতা কাজ করছে ইতিমধ্যে। ইচ্ছে করছে ছোট ছোট হাতগুলো গিয়ে একবার ছুঁয়ে দিতে। যখন শুনতে পাচ্ছিলাম আমার বোন হবে, তখনই কত স্বপ্ন দেখতাম। বোনকে কোলে নেব, বোনের জন্য খেলনা আনবো কিনে। কিন্তু আমার কি ভাগ্য, আজ সে বোনকে একবার দেখতেও পারছি না। আমার কান্নার শব্দে বিরক্ত হলো নাদিম ভাই। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আমায় ধমকে বললেন, কানের কাছে ভেড়ার মতো ভ্যাভ্যা করিস না তো সামির। শুনতে ছাগলের ডাকের মতো লাগে। এত বড় ছেলে হয়ে কিনা কাঁদতেছিস, লোকে শুনলে হাসবে। নাদিম ভাইয়ের কথায় হিতাহিত জ্ঞান আসে আমার। প্রখর করে দেখলাম, সত্যি আমার কান্নার শব্দটা সুন্দর না। কিছু মানুষ কাঁদলেও মধুর মতো লাগে, আমার বেলায় তা না। কান্না থামিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়াতে দেখলাম মামা চলে যাচ্ছে। তার হাতে মিষ্টির প্যাকেট নেই। মনে পড়তে আজ হাসি পাচ্ছে। আজব মানুষ আমার দাদি ফুপো। যে বাড়ির মেয়েকে সংসারে রাখতে পারছে না, সে বাড়ির মিষ্টির প্যাকেট ঠিক রেখেছিল সেদিন। আজ ২০ বছর পর এসে সত্যি হাসি পাচ্ছে। ধিক্কার জানাই আমি আমার এমন পরিবারকে। কল্পনার জগতে ডুবে ডুবে যখন নিজের অতীত নিয়ে ভাবছি, ঝুমুর তখন অন্যায় মুখের ঘাম মুছতে মুছতে গরম পায়েসের বাটি হাতে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ছোটবেলায় আমার মায়ের হাতে পায়েস ছিল আমার সবথেকে প্রিয় ডেজার্ট। মায়ের হাতে পায়েসের বাটি দেখলে মুখটা চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠত। কিন্তু আজ ২০ বছর পর বইয়ের হাতে পায়েস দেখে আনন্দ হচ্ছে না, বরং রাগ হচ্ছে। শক্ত গলায় বললাম, চেয়েছি নাকি আমি পায়েস? ঝুমুর কেঁপে উঠেছে এই প্রথম। এতটা জোরে ধমক খেয়েছে তো, তাই দিকপাশ বুঝে উঠতে পারিনি। ঝুমুরের মুখের দিকে তাকিয়ে মায়া হলো আমার। কিছু বলতে যাব, তার আগেই সশব্দে আমার হাতের ফোনটা বেজে উঠেছে। নাদিম ভাইয়ের কল। ফোনের স্ক্রিনে নাদিম ভাইয়ের নামটা দেখতেই আবারও মনে পড়ল সে অতীতের কথা। স্কুলে যাওয়ার জন্য রিকশায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছি। একটা রিকশা আসলে ভাইয়া রিকশাওয়ালাকে জিজ্ঞেস করে, মামা বাস স্ট্যান্ডে যাবেন? রিকশাওয়ালা যাবে জানালে এক লাফে রিকশায় উঠে বসে ভাইয়া। আমি তখনও ভ্যাবলার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। কি হলো, উঠে আসছিস না কেন? আমরা স্কুলে যাব না? বাস স্টেশনে কেন যাচ্ছ? জাহান্নামে যাব। উঠতে বলেছি উঠে আয়, আর নয়তো তোকে ফেলেই চলে যাব আমি। বাড়ি গিয়ে বসে থাক। এই মামা চলেন। বাড়ি চলে গেলে দাদি হাজারটা প্রশ্ন করবে, তাই বললাম দাঁড়াও, নিয়ে যাও আমাকে। আমিও উঠে বসে পড়লাম তার পাশে। মনের ভিতর খসখস করছে, কোথায় নিয়ে যাচ্ছি আমাকে?
কিন্তু সাহস সঞ্চয় না করে প্রশ্ন আর হলো না। রিক্সা ভাড়া মিটিয়ে ভাইয়া বাসে উঠল। রাস্তায় অনেক গাড়ি। হাতটা শক্ত করে ধরে রেখেছি আমার। এতটাই শক্ত করে ধরেছি যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। বাসে উঠে বসার পর যখন হাতটা ছাড়ল, সাদা চামড়ার উপর দিয়ে দেখতে পেলাম হাতের রগগুলো নীল হয়ে ফুলে গেছে। স্বাভাবিকের তুলনায় আমি চুপচাপ বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখায় মন দিলাম। গাছপালাগুলো দৌড়াচ্ছে, যেন খুব তাড়া। কারণ ছাড়াই আনমনে হেসে উঠতেই খেলাম আরেক ধমক। ছাগলের মতো হাসবি না বাসের মধ্যে, লোকে পাগলের প্রলেপ দিবে গায়ে। আমার আবারও এক ধাপ হাসি পেল কেন জানি। নাদিম ভাইয়ের কাছে আমি একটা ছাগল। তাই আমার হাসি কান্নার সবই তার কাছে ছাগলের মতো লাগে হয়তো। মুখ টিপে হাসি থামালাম। অনেকক্ষণের যাত্রা শেষে বাস এসে থামল। এলাকাটা আমার বহু চেনা। কত শতবার এসেছি, এ রাস্তায় হেঁটেছি বহুবার। কিন্তু পার্থক্য একটা জায়গায়। এর আগে যতবারই এসেছি সাথে মা ছিল, আর আজ মা নেই। মনে পড়তে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরলাম। তোর নানির বাড়ি তো এই এলাকাতেই, তাই না? হুম। কোনটা তোর মামাদের ঘর? অনেকদিন আগে এসেছিলাম, ঠিক মনে নেই আমার। তুই চিনিস তো? হ্যাঁ চিনি। একটু সামনে 2 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে তা জিজ্ঞেস করছি? চুপচাপ হাঁট আমার আগে আগে। আমরা কি মায়ের কাছে যাচ্ছি? না, তোর নানির কাছে। আমার নানি তো মারা গেছে অনেক আগে। তাহলে আবার প্রশ্ন করছিস কেন কার কাছে? কাল তো ভেড়ার মতো কাঁদতেছিলি, আর আজ যখন নিয়ে আসলাম তখন এত প্রশ্ন কেন করছিস? আমি আর প্রশ্ন করলাম না। গত মাসে 6 বছর পেরিয়ে 7 বছরে পড়েছে আমার বয়স। মাকে ছাড়া এই কয় মাসে বয়স বেড়ে গেছে দ্বিগুণ। বয়সের থেকে বুঝটা বেড়েছে বেশি। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম মামার বাড়ি। সবার প্রথমে মামি সামনে পড়ল। আমি সালাম দিলাম। মামি সালামের উত্তর নিয়ে অপ্রত্যাশিত দৃষ্টিতে তাকালো আমার দিকে। যেন আমার আগমনটা ঠিক হজম করতে পারলি না তিনি। তুমি এখানে? কাল তো তোমার বাবা ফুপু ফেরত দিয়েছে তোমার মামাকে, আর আজ কোন শরমে পাঠিয়েছে বাড়ি? মামির কথার দাজ ঠিক কেমন যেন। অন্য সময় আসলে মামি কোলে তুলে নিত, কত আদর করত। আর আজ এমন করে কথা বলছি যেন আমার আশাতে খুশি নন তিনি। আমি জবাব দেওয়ার আগে নাদিম ভাই বলল, মামা খালা ওরা পাঠায়নি, স্বামীর কাজ ছিল, তাই আমি নিয়ে এসেছি। নিয়ে যে এসেছ, তোমার বাড়ির লোকেরা জানে তো? নাকি জানার পর আবার উল্টো দোষ চাপবে আমাদের ওপর? ছেলে তার মায়ের কাছে এসেছে, এখানে অন্য কারো অনুমতি নেওয়ার দরকার মনে করি নাই আমি। মামি, মা কোথায়? এসবের মাঝে মামা বেরিয়ে এলে, আরে স্বামীর, আয় ঘরে আয়। সাথে নাদিম ভাইকেও ডাকলেন। আমরা চলে গেলাম ভেতরে। মা আমায় দেখে মহা খুশি। বোনকে কোলে নিলাম। মা, বোনের নাম রেখেছ? মামার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, না, তুই রেখে যা। তুই বল কি নাম রাখবো। আমি ভাবছি। মাকে জন্য বাইরে গেলেন একটু। কয়েক মিনিট ধরে ভেবেও যখন আমি নাম পাচ্ছি না, তখন নাদিম ভাই এসে আমার কোল থেকে বোনকে কোলে নিতে নিতে বলল, ছাগলের মতো এত ভেবে নাম বের করতে হয়? তনিমা রেখে যা। নামের মধ্যে একটা মায়া আছে, ঠিক ছোট বাবিটার মতো। বলতে বলতে একজোড়া রূপার নুপুর তনিমার পায়ে পরিয়ে দিল নাদিম ভাই। আমি হাঁ করে তাকিয়ে আছি। মা দেখে বলল, নুপুর কেন আনলে নাদিম? এমনি, জমানো টাকা ছিল, তাই আনলাম। মা আর কিছু বলল না। দুপুরে খাবার সময় মা নিজ হাতে খাইয়ে দিয়েছি আমাকে। বোনকে সারাক্ষণ আমি আর নাদিম ভাই কোলে রেখেছি। 2টা বাজতেই নাদিম ভাই তাড়া দিল, তাড়াতাড়ি কর, স্কুলের সময় শেষ হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। আমরা সকলের থেকে বিদায় নিলাম। বের হতে যাব, তখনই মা পেছন থেকে ডেকে উঠল, চলবে ইনশাল্লাহ। সবাই লাইক কমেন্ট করবেন। পরবর্তী পড়ার আমন্ত্রণ রইল। গল্প হৃদয়ের আশ্রয়, প্রথম পর্ব।